এরপরেই উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। আর আজকের এই প্রশ্নপত্রটিতে আমি 3-এর দাগে তোমাদের যে কয়েকটা 8 নম্বরের বড় প্রশ্ন বলবো। তুমি যদি এই প্রশ্নগুলোর মধ্যেই প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্ন কমন না পাও তাহলে আমি পড়ানো ছেড়ে দেব। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা আজকের এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্ন ভালোভাবে রেডি করে যাও। তুমি প্রত্যেকটি যদি কমন না পাও আমি পড়ানো ছেড়ে দেবো, এতটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি। কেননা আমি ইতিহাস নিজেই পড়াই। আর এতটা কনফিডেন্স দিয়ে আমি এজন্যই বলছি যে ইতিহাস এমন একটা সাবজেক্ট, হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন পড়েই ভালো রেজাল্ট করা যায়। আর ইতিহাস প্রশ্নপত্রে তোমাদের 10টা প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। আর তুমি 100% একদম গ্যারান্টি নিয়ে যেতে পারো 5টা প্রশ্ন তুমি কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে কমন পাবে। তো কাজেই তোমরা যারা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চাও, বারবার বলছি তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং 3-এর দাগে যে কয়েকটা প্রশ্ন বলবো প্রত্যেকটি রেডি করে যাও। তুমি 100% প্রায় প্রত্যেকটি বড় প্রশ্ন এই প্রশ্নপত্রটি থেকে কমন পেয়ে যাবে। পরীক্ষার পর আমাকে লিখে জানিও সত্যি কমন পেলে কিনা। তো চলো দেখে নেব 1-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। তো দেখে নাও 1-এর দাগে বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অর্থাৎ 1-এর দাগে তোমাদের মোট 24টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে ইতিহাস প্রশ্নে, তাদের মধ্যে 24টারই তোমার উত্তর করতে হবে। তো প্রথমেই দেখে নেব 1.1-এর দাগে কি আছে। আলীবাবা ও 40 চোরের কাহিনী হলো একটি। তো এর উত্তর হয়ে যাবে আলীবাবা ও 40 চোরের কাহিনী লোককথা, অর্থাৎ কোয়ের দাগের অপশনটি উত্তর। এরপর দেখে নেব 1.2 সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এটি উক্তি কার। তো এর উত্তর হয়ে যাবে ক্রোচের, কোয়ের দাগের অপশনটি উত্তর। 1.3 কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধারণাটি প্রচার করেছিলেন। তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ রুডিয়ার্ড কিপলিং। এরপরে 1.4-এর দাগে পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো। তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ গোলমরিচকে। 1.5 ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয়। তো এর উত্তর হয়ে যাবে মহারাষ্ট্রে, অর্থাৎ কোয়ের দাগের অপশনটি উত্তর। তোমরা অনেকে ভাবতে পারো দাদা এটার তো উত্তর বোম্বাই হবে। তো আমি তোমাদেরকে বলে রাখছি বোম্বাই যদি তোমাদের অপশনে থাকে তাহলে তোমরা বোম্বাই দেখবে, আর মহারাষ্ট্র আর বোম্বাই একই। তোমরা কিন্তু এই জিনিসটা ভালোভাবে বুঝে নেবে। তো 1.5-এর দাগের অপশনটির উত্তর হয়ে যাবে ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় বোম্বাইতে বা মহারাষ্ট্রে। তো কোয়ের দাগের অপশনটি উত্তর। 1.6 রুদ্রদান নীতি প্রচলিত ছিল। তো এর উত্তর হয়ে যাবে চীনে, কোয়ের দাগের অপশনটি উত্তর। 1.7-এর দাগে মার্কেন্টাইলবাদ শব্দটি প্রথম ব্যবহার করেন। উত্তর অ্যাডাম স্মিথ। 1.8 সর্বপ্রথম কোন পত্রিকায় বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয়। উত্তর বঙ্গদূত পত্রিকায়। 1.9 শত দিবসের সংস্কার অনুষ্ঠিত হয় কোন চীনা সম্রাটের আমলে। তো এর উত্তর হয়ে যাবে কুয়াংশুর আমলে, খয়ের দাগের অপশনটি উত্তর। 1.10 50-এর মনন্তর বিষয়ক কোন গ্রন্থটি সরকার নিষিদ্ধ করেন। উত্তর ক্ষুধার্ত বাংলা, 1943-এর নভেম্বরে মেদিনীপুর জেলার ভ্রমণ। তো ঘয়ের দাগের অপশনটি উত্তর। 1.11 ভাইকম সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন। উত্তর শ্রী নারায়ণ গুরু, গয়ের দাগের অপশনটি উত্তর। এরপরেই দেখে নেব 1.12-এর দাগে কি আছে দেখে নাও। রাওলাট কমিশনের অপর নাম হলো। তো এই প্রশ্নটির উত্তর কি হবে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না, কেননা আমি দেখতে চাই এই প্রশ্নটির উত্তর তোমরা কতজনে ঠিক করতে পারো। তাই বন্ধুরা বারবার বলছি 1.12-এর দাগে যে প্রশ্নটি আছে এই প্রশ্নটির উত্তর কি হবে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। 1.13 50-এর মনন্তরের প্রেক্ষাপটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস হলো। তো এর উত্তর হয়ে যাবে অশনি সংকেত, গয়ের দাগের অপশনটি উত্তর। 1.14 ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম শহীদ হলেন। তো এর উত্তর হয়ে যাবে মাতঙ্গিনী হাজরা, ঘয়ের দাগের অপশনটি উত্তর। 1.15 রশিদ আলী দিবস পালিত হয়। তো এর উত্তর হয়ে যাবে 12ই ফেব্রুয়ারি, কোয়ের দাগের অপশনটি উত্তর। 1.16 ভারতের অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন জওহরলাল নেহেরু। 1.17 ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন। উত্তর হয়ে যাবে ওয়াল্টার লিপম্যান। অপশনে তোমাদের যদি বার্নার্ড বারুদ থাকে তো এর উত্তরটা একটু ভেবে লিখবে। তো এখানে যেহেতু নেই উত্তর হয়ে যাবে ওয়াল্টার লিপম্যান। 1.18-এর দাগে কিউবার ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিলেন। তো এর উত্তর হয়ে যাবে কিউবার ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেন সোভিয়েত ইউনিয়ন। বা অপশনে তোমাদের যদি দেওয়া থাকে রাশিয়া তো তোমরা রাশিয়াতে কিন্তু টিক চিহ্ন দেবে বা রাশিয়ার অপশনটাই লিখবে। সোভিয়েত ইউনিয়ন আর রাশিয়া কিন্তু একই ব্যাপার। এরপরে দেখে নেব 1.19-এর দাগে
জোট নিরপেক্ষ আন্দোলনের যুক্ত ছিল না। তো জোট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিল না, উত্তর হয়ে যাবে ফ্রান্স। কেননা ভারত, মিশর এবং যুগোস্লাভিয়া এই তিনটা দেশে কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। এরপরে দেখে নেব 1.20 এর দাগে গামাল আব্দুল নাসের কোথাকার রাষ্ট্রপ্রধান ছিলেন, উত্তর হয়ে যাবে মিশরের। 1.21 এর দাগে স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হন, তো এর উত্তর হয়ে যাবে স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হন ডক্টর সুকর্ণ। কোয়ের দাগের অপশনটি উত্তর। 1.22 বঙ্গবন্ধু নামে পরিচিত ছিল, উত্তর হয়ে যাবে শেখ মুজিবুর রহমান, অর্থাৎ খয়ের দাগের অপশনটি উত্তর। 1.23 সার্কের প্রথম শীর্ষ সম্মেলন হয়, উত্তর হয়ে যাবে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন হয় ঢাকায়, কোয়ের দাগের অপশনটি উত্তর। 1.24 বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সামরিক শাসক ছিলেন ইয়াহিয়া খান, অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে দেখে নেব 2 এর দাগের প্রশ্নগুলি, কিন্তু তার আগে তোমাদের জানিয়ে রাখি 1 এর দাগে আমি তোমাদের যে 24টা এমসিকিউ প্রশ্ন বললাম, এখানকার প্রত্যেকটা প্রশ্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কেউ ভেবো না যে এই 24টা পড়ে গেলে 24টাই কমন পাবে। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় প্রায় প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন কমন পেতে চাও, তাদের জন্য আমি অলরেডি চ্যানেলে 2টো ভিডিও বানিয়ে রেখেছি। প্রথম ভিডিওতে তোমরা প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন পাবে এবং দ্বিতীয় ভিডিওতে তোমরা পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন পাবে। তাই বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় প্রায় প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন কমন পেতে চাও, তোমরা ডেসক্রিপশন বক্সে চলে যাও। আজকের এই ভিডিওটি দেখার পরে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে তোমরা 2টো ভিডিও পাবে, ওই 2টো ভিডিও দেখে নিও। আমি আশা রাখছি উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় তোমরা ওই 2টো ভিডিও মিলিয়ে প্রায় যদি 150 থেকে 200টার মতো এমসিকিউ প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো, তাহলে ইতিহাস পরীক্ষায় প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন তোমরা সেগুলোর মধ্যে কমন পাবে, পরীক্ষার পর মিলিয়ে দেখবে। তাই বারবার বলছি, তোমরা যারা এমসিকিউ প্রশ্ন নিয়ে চিন্তায় আছো, তোমরা ডেসক্রিপশন বক্সে চলে যাবে ভিডিওটি দেখার পরে। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে 2টো ভিডিও দেখে নিও, প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন তোমরা এগুলোর মধ্যে কমন পাবে। কেননা ইতিহাস আমি নিজেই পড়াই, তাই বারবার বলছি ইতিহাসে বেশিরভাগ প্রশ্ন ওগুলোর মধ্যে কমন পাবে। এরপরে দেখে নেব 2 এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। তো দেখে নাও 2 এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তো 2 এর দাগে তোমাদের 16টি এসিকিউ প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর। 2.1 এর দাগে কোন ইংরেজ দূত প্রথম ভারতে আসেন। 2.2 কে এবং কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, এর সাথে অথবা দিয়ে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন। 2.3 নতুন বিশ্ব কাকে বলে। 2.4 কবে কাদের মধ্যে নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়। 2.5 অন্ধকূপ হত্যা কি। 2.6 কোর্ট কর্নওয়ালিস কি, এর সাথে অথবা দিয়ে অবশিল্পায়ন কি। 2.3 তিন আইন কি। 2.8 রামমোহন প্রকাশিত 2টি সংবাদপত্রের নাম লেখো, এর সাথে অথবা দিয়ে কে কবে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন। 2.9 রাওলাট আইন কি। 2.10 কে কবে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন, এর সাথে অথবা দিয়ে আছে ভাইকম সত্যাগ্রহ কি। 2.11 রশিদ আলী দিবস কি। 2.12 এশিয়াবাসীদের জন্য এশিয়া এই স্লোগান কোন রাষ্ট্রের। 2.23 ট্রুম্যান নীতি কি। 2.14 দিয়েন বিয়েন ফুয়ের ঘটনাটি কি। 2.15 পাকিস্তান পিপলস পার্টি কে প্রতিষ্ঠা করেন, এর সাথে অথবা দিয়ে নেটো কি। 2.16 ভারতে কবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়। তো বন্ধুরা, 2 এর দাগে তোমাদের যে 16টা এসিকিউ প্রশ্ন বলা হলো, এই 16টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কেউ ভেবো না যে 16টা পড়ে গিয়ে 16টা এসিকিউ প্রশ্নই কমন পাবে। তোমরা যারা ইতিহাস বিষয়ে প্রায় প্রত্যেকটি এসিকিউ প্রশ্ন কমন পেতে চাও, তাদের জন্য আমি অলরেডি 2টো ভিডিও বানিয়ে রেখেছি ইতিহাস বিষয়ের। তো ওই 2টো ভিডিও মিলিয়ে প্রথম ভিডিওতে তোমরা প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের এসিকিউ প্রশ্ন পাবে এবং দ্বিতীয় ভিডিওতে তোমরা পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের এসিকিউ প্রশ্ন পাবে। তো ওই 2টো ভিডিওরও লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা আজকের এই ভিডিওটি দেখার পরে অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তোমাদের প্রয়োজন মতো ভিডিওগুলি দেখে নিও। এরপরে দেখে নেব 3 এর দাগে। তো 3 এর দাগে প্রশ্নগুলি আলোচনা করার আগে আবারও তোমাদের মনে করিয়ে দিই, আজকের এই প্রশ্নপত্রটিতে আমি 3 এর দাগে তোমাদের যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন বলবো, তুমি প্রত্যেকটি বড় প্রশ্ন তোমাদের 5টা প্রশ্নের উত্তর করতে হবে। তো 5টা প্রশ্ন তোমরা কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে 100% কমন পেয়ে যাবে। যদি কমন না পাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি আর এরপরের বার থেকে পড়াবো না। তাই এতটা কনফিডেন্স দিয়ে সারা ইউটিউবে তোমাদেরকে কেউ বলবে না বন্ধুরা। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে এইরকম আরও অন্যান্য সাবজেক্টের পরীক্ষার আগের রাতে তোমার যাতে ভিডিওগুলি পৌঁছে যায়, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এবং পরীক্ষার পর মিলিয়ে যাবে, এমনকি কমন পেলে কিনা সেটাও জানাতে ভুলবে না।
প্রায় প্রত্যেকটি আমি এখনই বলছি 5টা প্রশ্নের উত্তর করতে হবে, 10টা প্রশ্ন দেওয়া থাকবে। তো 5টা প্রশ্ন তুমি যদি এগুলার মধ্যে কমন না পাও আমি পড়ানো ছেড়ে দেবো। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ 3-এর দাগের প্রশ্নগুলি। কি বলা হয়েছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর আবশ্যক। অর্থাৎ 3-এর দাগে তোমাদের 8 নম্বরের 5টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 8 করে, টোটাল 40 নম্বর। তো প্রথমে দেখে নেব বিভাগ ক থেকে। তো বিভাগ ক তোমাদের প্রথম থেকে 4র্থ অধ্যায় নিয়ে। তো প্রথম অধ্যায়ের প্রশ্ন দেখে নাও, ক এর দাগে জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় আসার চান্স 95%। তাই প্রথম অধ্যায় থেকে সব থেকে এই একটাই প্রশ্ন গুরুত্ব দিয়ে পড়ে যাও। যারা সারা বছর কিছু পড়োনি তারা একটাই পড়ে যাবে, এই প্রশ্নটা আসার চান্স বেশি। বা প্রশ্নটা এভাবেও আসতে পারে, জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। এটা না দিয়ে এটাও দিতে পারে যে জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। তো যেভাবে আসুক প্রশ্নটা কিন্তু রেডি করে রাখবে, এটা সবথেকে গুরুত্ব দিয়ে পড়বে। এই প্রশ্নটা রেডি হয়ে যাওয়ার পর তোমরা একটা আর পরে রাখবে, সেটা হলো আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, দুটো শিল্প জাদুঘরের নাম লেখো। তো প্রথম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে আমার মনে হয় একটা প্রশ্ন তুমি 100% কমন পাবে। এরপর দেখে নেব খ এর দাগে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবস ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ এবছর উচ্চ মাধ্যমিকের ইতিহাসের জন্য। তাই এই প্রশ্নটা দ্বিতীয় অধ্যায় থেকে খুবই গুরুত্ব দিয়ে পড়ে যাবে। আমার মনে হয় দ্বিতীয় অধ্যায় থেকে তুমি যদি একটাই পড়ে যাও একটাই কমন পাবে, এই প্রশ্নটা এতটা গুরুত্বপূর্ণ। কেননা বিগত বছরও এই প্রশ্নটা আসার চান্স ছিল কিন্তু আসেনি, তাই এবছর কার্যত নিশ্চিত 100% তোমরা এই প্রশ্নটা কমন পাবে। তাই দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটা রেডি করে যাও। এই প্রশ্নটা রেডি হয়ে যাওয়ার পর তোমরা একটা আরও দেখে রাখতে পারো, সেটা হলো সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। তো দ্বিতীয় অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে তুমি একদম পুরো কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও। দুটোর মধ্যে একটা প্রশ্ন তুমি কিন্তু 100% কমন পাবে। যারা সারা বছর পড়োনি তারা একটাই প্রশ্ন পড়ে যাবে, সেটা হলো প্রথমের প্রশ্নটা। সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে কেউ বলবে না। তাই এইরকম অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কেননা আমি সারা বছর শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই পরিশ্রম করে এসেছি। তাই তোমরা যারা ভিডিওগুলি রেগুলার দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এরপরে গোয়ের দাগে কি আছে, তৃতীয় অধ্যায়ের প্রশ্ন থাকবে গোয়ের দাগে চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্তে আলোচনা করো। তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা ভালোভাবে দেখে যাবে। তবে এখন আমি তোমাদের যে কয়েকটা নিচে প্রশ্ন বলবো, অবশিল্পায়ন বলতে কি বোঝো, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা রেডি হয়ে যাওয়ার পর একটা আর ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাবগুলি আলোচনা করো। আর তারপর নিচে একটা আরও আছে, কেন্টন বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি কি ছিল, এই বাণিজ্যের অবসান কেন হয়। তো তৃতীয় অধ্যায় থেকে নিচের অবশিল্পায়ন, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য প্রভাব আর কেন্টন বাণিজ্যের বৈশিষ্ট্য কি ছিল, এই বাণিজ্যের অবসান কেন হয়, এই 3টা প্রশ্ন পড়া থাকলে তুমি 100% দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে বলে আমার মনে হয়। তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। আমি তৃতীয় অধ্যায় থেকে 3টা প্রশ্ন দিয়েছি, কেননা প্রশ্নপত্রে তোমাদের দুটো প্রশ্ন দেওয়া থাকবে, আর এই 3টা প্রশ্ন পড়া থাকলে আমার মনে হয় দুটো কমন পাবে। এরপরে দেখে নেব ঘয়ের দাগে। তো ঘয়ের দাগে তোমাদের চতুর্থ অধ্যায়ের প্রশ্ন থাকবে। তো চতুর্থ অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ এবছরে চীনের চৌঠামে আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো। বা প্রশ্নটা এভাবে দেওয়া থাকতে পারে, চীনের চৌঠামে আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ, চতুর্থ অধ্যায় থেকে একটাই পড়ে গেলে একটাই কমন, সবথেকে বেশি গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাবে। এই প্রশ্নটা রেডি হয়ে যাওয়ার পর একটা আরও পড়ে রাখবে, সেটা হলো শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্ন। আর যারা কোনো রকমের রিস্ক নিতে চাও না তারা আরও একটা পড়ে রাখবে, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। তো যদি চতুর্থ অধ্যায় থেকে তোমার এই 3টা প্রশ্ন পড়া থাকে, তুমি 100% কে কি বলছে সেটা দেখার প্রয়োজন নেই, একটা ভিডিওর উপরেই ট্রাস্ট করে যাও। কেননা আমি ইতিহাস নিজে পড়াই, তাই এতটুকু কনফিডেন্স দিয়ে বলছি একটাও প্রশ্ন বাইরে যাবে না। 5টা প্রশ্নের উত্তর করতে হবে, 5টা প্রশ্ন 100% এগুলোর মধ্যে কমন পাবে। এরপরে এর দাগে, তো এখান থেকে তোমাদের কিন্তু বিভাগ খ পঞ্চম অধ্যায়, তো বিভাগ খ কিন্তু এখান থেকে স্টার্ট, আমি ভুল করে একটু তার নিচে বিভাগ খ করে দিয়েছি। তো এর দাগ থেকে তোমাদের কিন্তু বিভাগ খ এর প্রশ্ন থাকবে, পঞ্চম থেকে অষ্টম অধ্যায় তোমাদের বিভাগ খ। তো এর দাগে দেখে নাও, 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্ত গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। সবথেকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাবে। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর একটা আরও পড়ে রাখবে, সেটা হলো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। পঞ্চম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়ে যাও, একটা প্রশ্ন 100% কমন। এরপরে দেখে নেব চো এর দাগে। চো উপরেই কিন্তু বিভাগ খ হতো, এটা ভুল করে টাইপিং মিসের কারণে
চোয়ের দাগ থেকে বিভাগ খ করে দিয়েছি। তো উঁয়ের দাগ থেকে তোমাদের বিভাগ খ শুরু। এরপরে চোয়ের দাগে এইগুলা তোমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন। তো ষষ্ঠ অধ্যায় থেকে এবছরে সবথেকে গুরুত্ব দিয়ে পড়ে যাবে 1942-এর ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। ষষ্ঠ অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আসার চান্স প্রায় 95%। তাই সবথেকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাও। এই প্রশ্নটা পড়ে যাওয়ার পর একটা আর পড়ে রাখবে, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তো ষষ্ঠ অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে এর বাইরে আর প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। এই দুটোর মধ্যে 100% একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরে ছয়ের দাগে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ, সপ্তম অধ্যায় থেকে একটাই পড়ে গেলে একটাই কমন পাবে। কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় মারাত্মক ইম্পর্টেন্ট এবছরে, ভালোভাবে রেডি করে যাবে। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর পড়ে রাখবে জোর নিরপেক্ষ নীতি বলতে কি বোঝো, জোর নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্যগুলি লেখো। তো সপ্তম অধ্যায় থেকে উপরের দুটো প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই দুটো পড়ে রাখলে তুমি একদম পুরো কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও, একটা প্রশ্ন 100% কমন পাবে। সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে ইতিহাস বিষয়ের কেউ সাজেশন দিয়েছে বলে আমার মনে হয় না। তাই এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা এরপরের ভিডিওগুলির জন্য, এরপরের যেগুলো পরীক্ষা বাকি আছে সেগুলোরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর সেগুলি পড়ে তুমি ভালো রেজাল্ট করতে পারো। তো উপরের দুটো প্রশ্ন হয়ে যাওয়ার পর সপ্তম অধ্যায় থেকে একটা আর পড়ে রাখবে ঠান্ডা লড়াই বলতে কি বোঝো, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ। সপ্তম অধ্যায় থেকে প্রশ্নপত্রে দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটির উত্তর করতে হবে, তার জন্যই 3টা প্রশ্ন দেওয়া হয়েছে। তো এই 3টা পড়া থাকলে তুমি দুটো প্রশ্নই কমন পেয়ে যাবে। এখনই বলে দিচ্ছি একটা প্রশ্নের উত্তর করতে হবে, তাই এই 3টা প্রশ্ন সবথেকে গুরুত্ব দিয়ে পড়ে যাও। এরপরে সবার শেষে দেখে নাও অষ্টম অধ্যায়ের প্রশ্ন জয়ের দাগে সার্ক কিভাবে গঠিত হয়েছিল, সার্ক গঠনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর একটা আর পড়ে রাখবে স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। তো অষ্টম অধ্যায় থেকেও এই দুটো প্রশ্ন পড়া থাকলে তুমি 100% কমন পাবে, তুমি একদম লিখিত আকারে নিতে পারো। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি 3-এর দাগে তোমাদের যে কয়েকটা 8 নম্বরের বড় প্রশ্ন বললাম। তোমার যদি এখানকার প্রত্যেকটা প্রশ্ন রেডি থাকে তোমার আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই। প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্ন তোমরা আজকের এই 3-এর দাগের 8 নম্বরের প্রশ্নগুলির মধ্যেই কমন পাবে। এর বাইরে তোমার যদি পড়তে ইচ্ছা করে আমি বলবো পড়িও না, এই প্রশ্নগুলাই পড়ে যাও, এর বাইরে প্রশ্ন হবে না। অনেকে বলবে যে প্রশ্নপত্র তুমি তৈরি করবে, অনেকে আমাকে এই প্রশ্নটা তোমরা হয়তো করতে চাইছো। আমি তোমাদেরকে বলছি এতটা কনফিডেন্স বিগত কয়েক বছর ধরে আমি পড়িয়ে এসেছি, একবারও ইতিহাসে কিন্তু বাদ যায়নি প্রশ্ন। এর আগের বার যেভাবে বলেছি পরপরভাবে সেভাবেই প্রশ্নগুলি এসেছে। তাই এবারও বলছি কার্যত নিশ্চিত একটাও প্রশ্ন বাইরে যাবে না। একদম পুরো কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও। যদি 5টা প্রশ্ন এগুলোর মধ্যে কমন না পাও তাহলে আমি পড়ানো ছেড়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আমি হয়তো ভিডিওতে একটু বেশি বলি, কেননা তোমাদের কাছে যাতে সঠিক তথ্যটা পৌঁছায়, প্রত্যেকটা কনসেপ্ট যাতে ক্লিয়ার হয় তার জন্যই বেশি বলি। তাই আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।